17,000 স্যার। সো এই চ্যাপ্টারের পিডিএফ ফাইলটা পাইছো না তোমরা সবাই? না স্যার। পিডিএফ তোমাদের দিয়ে দাও। না স্যার পাইনি। তোমাদেরকে তো দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। এটা পিডিএফটা দেওয়া হয়নি তোমাদের? না স্যার, স্যার এই পিডিএফটা পাইনি স্যার। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিব তাহলে আজকে, যদি না দেওয়া হয় আজকে দিয়ে দিই। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা জাস্ট একটু আউটলাইনটা দেখছিলাম যে এই চ্যাপ্টারটাতে আসলে আমরা কি পড়বো। ফার্স্ট কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো, রেট লো ব্যাপারটা আসলে কি সেটা দেখবো, অর্ডার মলিকুলারিটি বলতে কি আসলে কি বোঝায় সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। দেন জিরো অর্ডার রিঅ্যাকশন আসলে কি সেটা, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা দেখার চেষ্টা করবো, রিলেটেড ম্যাথ গুলো করবো। দেন আরেকটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ। সো তোমাদের কথা তাহলে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার এগুলো আসে না কেন? হাইয়েস্ট অর্ডার রিঅ্যাকশন কেমিস্ট্রিতে খুব রেয়ার কেস, হয় না। সো ম্যাক্সিমাম ল্যাবরেটরিতে যত রিঅ্যাকশন হয় স্টিল নাও, তার শতকরা 90% হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, 90 বা 95% অ্যাবভ সবই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আসলে ফলো করে। সো এই চ্যাপ্টারটা পড়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ইন ফিউচারে যখন যদি তোমার রিসার্চে কাজ করো বাইরে কোনো ইউনিভার্সিটিতে, সো যদি কেমিস্ট্রি রিলেটেড কোনো কাজ থাকে এবং যদি কোনো রিঅ্যাকশন তুমি সেট আপ করো, সো যদি তোমার এই অর্ডার গুলো ভালো করে জানা থাকে, দেন তোমার বিক্রিয়াটা কতক্ষণে শেষ হবে না হবে সেটা সম্পর্কে তুমি খুব ভালো একটা আইডিয়া পাবা, এবং ওই আইডিয়াটা তখন কাজে লাগে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগে। সো ফার্স্টে যে কোশ্চেনটা আসে চ্যাপ্টার পড়তে গেলে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ কাইনেটিক্স। কাইনেটিক্স আসলে পারপাসটা কি, উদ্দেশ্যটা কি শুনে কি লেখা আছে দেখো, কাইনেটিক্স ইজ এ মেজার অফ দ্য স্পিড অর রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। কাইনেটিক্স মূলত কোনো একটা রিঅ্যাকশনের স্পিড বা রেটটা আসলে কত সেটা মেজার করে। The study of kinetics allows us to determine which variable to control and how to vary them in order to maximize the amount of products formed and minimize the time involved. মূলত একটা বিক্রিয়া যা দ্বারা মূলত প্রভাবিত হয়, যেমন টেম্পারেচার, রিঅ্যাক্টেন্ট, ক্যাটালিস্ট, সো আমি কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ করলে আমি ম্যাক্সিমাম ইল্ড পাবো বা ম্যাক্সিমাম প্রোডাক্ট পাবো উইথ মিনিমাম টাইম। সো এই জিনিসগুলি মূলত কেমিক্যাল কাইনেটিক্সে স্টাডি করা হয়। সো এটার অ্যাপ্লিকেশন গুলো আসলে কোথায়? The mathematical model that describe chemical reaction kinetics provide chemists and chemical engineers with tools to better understand the described chemical process, such as food decomposition, microorganism growth, stratospheric ozone decomposition, and the chemistry of biological system. So যখন তুমি কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করবা, সো তার আসলে অ্যাপ্লিকেশন গুলো কোথায় সেগুলো তুমি ভালো করে জানো, সেই পড়াটা তোমার অনেক ইন্টারেস্টিং হয়। আসলে কি পড়তেছি, কেন পড়তেছি, আসলে ক্রিটিক্যালি অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় এটা সম্পর্কে জানা। সো প্রথম ইন্ট্রোডাকশনে যেটা বলতে হয় যে কেমিক্যাল কাইনেটিক্স ইজ দ্য এরিয়া অফ কেমিস্ট্রি কনসার্ন উইথ দ্য স্পিড অর রেটস এট হুইচ এ কেমিক্যাল রিঅ্যাকশন অকার্স। মূলত কেমিক্যাল কাইনেটিক্সটা কি? এটা হচ্ছে কেমিস্ট্রির একটা এরিয়া যেটা মূলত যে কোনো বিক্রিয়ার স্পিড বা রেট নিয়ে কথাবার্তা বলে। The word kinetic suggests movement or change. So এগুলো খুব সিম্পল কথাবার্তা, হয়তো বোঝার কথা। ওকে, সো রিঅ্যাকশন রেটটা আসলে কি, রেট বলতে আসলে কি বোঝায়, মানে একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া হচ্ছে। যে সংজ্ঞাটা আমরা দেখি, the rate of chemical reactions বা rate of reactions is defined as the change in concentration of any of reactants or products per unit time. প্রতি একক সময়ে কি পরিমাণ রিঅ্যাক্টেন্ট বিক্রিয়া করতেছে বা কি পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার রেট। সো নিচে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা রিঅ্যাক্টেন্ট একটা দেখাচ্ছি সেখানে একটা মাইনাস দিচ্ছি, মাইনাস কেন দিচ্ছি? যে কোনো জিনিস ডিফারেন্সিয়েট কেন করা হয়? রেট বাইর করার জন্য। যে কোনো ডিফারেন্সিয়েট করার উদ্দেশ্যটা হচ্ছে ক্ষুদ্র সময় বা একক সময় কি পরিমাণ হয় বা কি পরিমাণ কাজ হয় সেটাকে বের করে ডিফারেন্সিয়েট করে। ইন্টিগ্রেশন কেন করে? নির্দিষ্ট লিমিটের ভিতর সামেশন করার জন্য স্যার।
যে কোনো ছোট ছোট ইউনিটগুলোকে সামেশন করার জন্য মূলত ইন্টিগ্রেশন করা হয়। সো যখন তুমি ডি এ থার্ড ব্র্যাকেট দিয়ে এ মানে কি, যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে মোলার কনসেন্ট্রেশনটাকে ডিফাইন করে। সো এখানে প্রথমে নেগেটিভ চিহ্ন দেওয়ার উদ্দেশ্যটা কি, কারণ একক সময়ে রিঅ্যাকট্যান্টটা এই বিক্রিয়াটার এ হচ্ছে রিঅ্যাকট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট। সো একক সময়ে রিঅ্যাকট্যান্টটা যেহেতু লস হচ্ছে বা ভাঙতেছে রিঅ্যাকট্যান্ট, বিক্রিয়া মূলত কি হয়, রিঅ্যাকট্যান্টটা ভাঙবে, প্রোডাক্ট তৈরি হবে, তাই না? সো একক সময় যেহেতু রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা কমতেছে এই কারণে নেগেটিভ, এবং একক সময় যেহেতু প্রোডাক্টের ঘনমাত্রা বাড়তেছে এই কারণে সেখানে পজিটিভ চিহ্নটা দেওয়া। আর কিছু ওকে। সো সংজ্ঞাটা ক্লিয়ার? The rate of reactions is defined as the change in concentration of any of reactant or products per unit time. এতটুকু ক্লিয়ার? একক সময়ে রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টের ঘনমাত্রা কি পরিমাণে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে বিক্রিয়ার রেট। সো তারপরে রেট লটা আসলে কি খেয়াল করে দেখো। The rate of a reaction is directly proportional to the reactant concentrations, each concentrations being raised to some power. কি বলছে? The rate of a chemical reaction বা rate of a reaction is directly proportional to the reactant concentration. যে কোনো বিক্রিয়ার রেট রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল, এবং each proportional is raised to some power, এই যে পাওয়ার n, ঠিক আছে? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। The rate of a chemical reaction is directly proportional to the reactant concentrations, each concentration being raised to some power. আচ্ছা, আমরা যেহেতু চ্যাপ্টারটা শুরু করলাম, তো চ্যাপ্টারটা শুরু করার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যতগুলো রিঅ্যাকশন দেখব, যতগুলো রিঅ্যাকশন, সবগুলো রিঅ্যাকশনই মোটামুটি ল্যাবরেটরিতে প্রুফ করা। কি কি প্রুফ করা আমরা একটু পরে দেখবো আসলে কি প্রুফ করা। মানে এর আগের চ্যাপ্টারে যখন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করতেছিলাম, সেখানে কেপিকেসি যখন করতেছিলাম, সো কেপিকেসি লেখার সময় ইকুয়েশন গুলো যদি কোথাও 2 মোল থাকে বা 3 মোল থাকে সেটাকে আমরা পাওয়ার আকারে দিচ্ছিলাম না, মনে আছে? হ্যাঁ স্যার, পাওয়ার আকারে। জি স্যার। হ্যাঁ, পাওয়ার আকারে সেটাকে পাওয়ার আকারে দিচ্ছিলাম। সো ওই জিনিসটাই যখন আমরা কেমিক্যাল কাইনেটিক্সে আসতেছি, খেয়াল করে দেখো ওই কনসেপ্টটা তোমার এখানে খাটবে না। কেন খাটে না দেখো, নিচের বিক্রিয়াগুলো দেখো। An expression which shows how the reaction rate is related to concentration is called the rate law or rate equation. ফার্স্ট বিক্রিয়া 2 মোল নাইট্রোজেন থেকে কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেন তৈরি হচ্ছে। পাওয়ার কত হওয়ার কথা ছিল? এখানে কয় মোল? 2 মোল। 2 মোল। বিক্রিয়াতে বলতেছিল আমাদের রেট লটা কি বলে? রেটটা হচ্ছে যে কোনো রিঅ্যাকশনের রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। রিঅ্যাকট্যান্ট কি এখানে? এ না? রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার উপরে যে কোনো বিক্রিয়ার রেট ডিপেন্ড করে। সো এখানে n দেওয়া ছিল, nটা এখানে লিখতেছে। সো এখানে n মানে কি? এই বিক্রিয়াতে 1 নম্বর বিক্রিয়াতে n কত? ও স্যার, মোল সংখ্যা। মোল সংখ্যা হচ্ছে 2, কিন্তু যখন আমরা রেট লিখতেছি এখানে n কত? এখানে কত দেওয়া আছে? স্যার এখানে তো 1। এখানে হচ্ছে 1 দেওয়া। এখানে হচ্ছে স্যার 1 দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে 1 দেওয়া।
কিন্তু আমাদের কি দেওয়া দরকার ছিল বা কি হইতো আমাদের আগের চাপটা অনুসারে 2 হওয়ার কথা না, মূল যেটা আছে হওয়ার সেটা কথা ছিল আর কি। কিন্তু আবার নিচের 3 নাম্বারটা দেখো, এখানে 2 দেওয়া না, স্যার 2 দেওয়া এখানে 2 দেওয়া আছে। দেওয়া না, তার রিঅ্যাকশনটা দেখো, এখানেও 2, এখানেও 2, কিন্তু রেটের ক্ষেত্রে এখানে হচ্ছে 2, ঠিক আছে, এখানে কত হাইড্রোজেনের উপরে 1 স্যার 1 1 1। সো জিনিসগুলো কনফিউজিং না? জি স্যার কনফিউজিং কখন আমরা 2 দিব, কখন আমরা 1 দিব, কখন আমরা দিব না কিছু, এই জিনিসগুলো কিভাবে দিব, তাই না? সো এই যে পাওয়ার, এই পাওয়ার গুলোকে বলা হয় বিক্রিয়ার অর্ডার। কি বলে? বিক্রিয়ার অর্ডার। অর্ডার। সো কোন একটা বিক্রিয়ার অর্ডার আসলে কি হবে না হবে, এটা পুরোপুরি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। যতক্ষণ না পর্যন্ত তুমি এক্সপেরিমেন্ট করতেছো ততক্ষণ পর্যন্ত কোনো বিক্রিয়ার অর্ডার বিক্রিয়া দেখে বলা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না তুমি ল্যাবে ওটা ট্রাই করতেছো। সো এখানে আমাদের যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলি কেমিক্যালি প্রুফ করা যে এই বিক্রিয়ার অর্ডার আসলে কত হবে। এখানে তুমি এই চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া তুমি দেখবা সবগুলো বিক্রিয়াই ল্যাবরেটরিতে প্রুফ করার কারণে সে লিখতে পারতেছে। যদি প্রুফ করা না থাকতো লেখা কখনোই সম্ভব না, মানে মুখস্থ ভাবে লেখা সম্ভব না আর কি। সো বিক্রিয়ার অর্ডারটা কখনোই বিক্রিয়া দেখে বলা সম্ভব না, জাস্ট এই কথাটা মাথায় রাখো। ওকে ফাইন, জাস্ট এর পরের পেজটাতে যাই। এখানে দেখো অর্ডারটা আসলে কি। The order of a reaction is defined as the sum of the powers of concentrations in the rate law. যে কোনো রেট লতে যে পাওয়ার গুলো দেওয়া থাকে ওই পাওয়ার গুলোর সামেশনটাই হচ্ছে বিক্রিয়ার জন্য অর্ডার। সো আমাদের যে ফার্স্ট বিক্রিয়াটা ছিল, খেয়াল করো আমাদের ফার্স্ট যে বিক্রিয়া 1 নাম্বার, এখানে অর্ডার কত রেট ল থেকে? এই বিক্রিয়ার অর্ডার কত? 1 স্যার। বিক্রিয়া এখানে 1 দেওয়া, মানে এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে 1। সেকেন্ড বিক্রিয়ার অর্ডার কত? 1 স্যার 2 স্যার হবে 1 এখানে 1, এখানে দুটো সামেশন হবে না? জি স্যার সামেশন। সরি, আলটিমেটলি 2 হবে আর কি। ওকে, 1 + 1 = 2। সেকেন্ড বিক্রিয়ার অর্ডার কত? থার্ড বিক্রিয়াটার? স্যার 2 স্যার। থার্ড বিক্রিয়াটার 2। ফোর্থ বিক্রিয়ার অর্ডার কত? 3 স্যার। 3 স্যার 2 + 1। আর এখানে ফোর্থ বিক্রিয়াটা নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ওয়াটার তৈরি করতেছে। আমরা যখন চ্যাপ্টারটা শুরু করতেছিলাম তখন কি বলছি প্রথমেই, বিক্রিয়ার অর্ডার সেটা হচ্ছে সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ভ্যালু। কোন একটা বিক্রিয়ার এটা কখন সো আমাদের এই চ্যাপ্টার কতগুলো বিক্রিয়া দেখতেছি, বিক্রিয়া তোমাদের এই রিলেটেড কি ল্যাব ছিল? মনে হয় না তোমাদের ইলেকট্রিক্যাল ল্যাব করে। সো আমরা ল্যাবে খুব সহজেই কাইনেটিক স্টাডি করে গ্রাফিক্যালি প্রুফ করতে পারি যে এই বিক্রিয়াটা আসলে অর্ডার কত হবে, এটা বের করা যায়। সেখানে আমরা যত বিক্রিয়া দেখতেছি সবগুলি আসলে ল্যাবরেটরিতে প্রুফ করে বের করা যে বিক্রিয়ার জন্য আসলে অর্ডারটা কত। সো কোনো একটা বিক্রিয়া দেখে তুমি কখনোই বলতে পারবা না যে আমার এই বিক্রিয়ার জন্য অর্ডার হচ্ছে এত, যতক্ষণ না পর্যন্ত এক্সপেরিমেন্ট করো। সো এক্ষেত্রে একটু হয়তো মুখস্থ রাখতে হবে। সো আমি যেটা সাজেস্ট করব সহজ তো নাকি? এই এক্সাম্পলটা 2 নাম্বারটা জি স্যার এটাতে ধরো মুখস্থ করার কিছু নাই। সো এটা জাস্ট মাথায় রাখো তাহলেই হয়। যেগুলোতে কনফিউজিং আছে, যেমন 1 নাম্বার এক্সাম্পলটা কনফিউজিং, 4 নাম্বারটা হয়তো কনফিউজিং, সো এগুলো মুখস্থ স্যার এখানে 4টা রিঅ্যাকশন আছে, জাস্ট এইগুলো বাদে যদি এক্সামে দেয়
টিচার তোর পাগল হয়ে যায় নাই যে তোমার এমন কিছু দিয়ে বসতো যেটা তুমি জানো না। স্যার 4 নাম্বার So, ইকুয়েশনে তোমার ক্লাসে যেগুলো দেখানো হবে এগুলোর মধ্যে থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার 4 নাম্বার ইকুয়েশনে 4 দেখা নাম্বার যাচ্ছে যে প্রথম equation যে মৌলর যোগটা আর কি, প্রথম যোগের ক্ষেত্রে শুধু পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কোনোটাতে পাওয়ার ব্যবহার করা হয়নি। প্রত্যেকটা ইকুয়েশনে তাই দেখা যাচ্ছে। তাহলে আমরা কি এটা এই করতে টেকনিক হিসেবে ব্যবহার করতে? সেকেন্ডারি একটা 0/1 সেকেন্ডারি একটা থার্ড বিট কিন্তু একটার উপরে পাওয়ার বলবো আরেকটার পাওয়ার 2 দেওয়া। সো এই পাওয়ার কোনটার উপরে করতে জানি আমি দেখে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন 21শে বইমেলা থেকে এই সন্ধ্যার পূর্বে আপনাদের ঘোষিত যে লাইভের কথা বলেছিলাম আমাদের পেজ থেকে এখন আমরা লাইভে এসেছি। তো জাহিদুল নেট করো, জাহিদুল। লাইভটা আরেকটু পরে দেওয়া ছিল। হ্যালো স্যার, কিছু তো শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনি মিউট আছেন মনে হয়। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা বলছিলাম রিঅ্যাকশনের মলিকুলারিটি কয় রকম? রিঅ্যাকশন কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন, একটা হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন। কমপ্লেক্স বলতে কি কাজ বোঝায়? কমপ্লেক্স বলতে আসলে সেই বিক্রিয়াকে বোঝাবে যে বিক্রিয়াগুলো অনেকগুলো স্টেপে সম্পন্ন হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন। আর সিম্পলি রিঅ্যাকট্যান্ট দিলা প্রোডাক্ট পেয়ে গেলাম, সেটাকে বলা হয় এলিমেন্টারি রিঅ্যাকশন। সো মলিকুলারিটি ব্যাপারটা আসলে তাহলে কি হইলো? কোন একটা বিক্রিয়ায় যতগুলো মলিকুল অংশগ্রহণ করে ওই মলিকুলের সমষ্টিটাই হচ্ছে বিক্রিয়ার মলিকুলারিটি। ঠিক আছে? কোন একটা বিক্রিয়ায় যতগুলা মলিকুল অংশগ্রহণ করে তাদের সমষ্টিটাই হচ্ছে মলিকুলারিটি। সো মলিকুলারিটি ব্যাপারটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ভ্যালু। সো যে কোনো রিঅ্যাকশন, আচ্ছা বললাম সংখ্যাটা দেখতেছো এখানে, the number of reactant molecules involved in a reaction, যতগুলো মলিকুল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তাদের সমষ্টিটাই হচ্ছে ওই বিক্রিয়ার মলিকুলারিটি। সো যে কোনো বিক্রিয়া যদি সমতাকরণ করে দেওয়া থাকে, সো সেখান থেকে খুব সহজেই তুমি তার মলিকুলারিটি বলে দিতে পারবা। যেমন আমরা যদি 1 নম্বর বিক্রিয়া বলি, 1 নম্বর বিক্রিয়া মলিকুলারিটি কত? নাম্বার বিক্রিয়া মলিকুলারিটি কত? 14 স্যার। 1 নম্বর বিক্রিয়া কতগুলো মলিকুল অংশগ্রহণ করতেছে? কয় মলিকুল অংশগ্রহণ করতেছে? 14 স্যার। কয় মোল? 1 মোল নম্বর বিক্রিয়া, দুইটা না? 2 মোল স্যার। তাহলে 1 নম্বর বিক্রিয়া মলিকুলারিটি কত? 2। 2 নম্বর বিক্রিয়া কতগুলো মোল অংশগ্রহণ করতেছে? হাইড্রোজেন 1 মোল, 2 মোল। 3 নম্বর বিক্রিয়াতে 2 মোল হাইড্রোজেন ডাইঅক্সাইড। 4 নম্বর বিক্রিয়াতে 4 মোল স্যার। 4 মোল। তাহলে 4 নম্বর বিক্রিয়া মলিকুলারিটি কত? 4। 4 নম্বর বিক্রিয়ার মলিকুলারিটি হচ্ছে 4। 3 নম্বর বিক্রিয়ার 2,
2 নাম্বার বিক্রিয়ার 1 + 1 2, 1 নাম্বারের জন্য 2। তার মানে যে কোনো বিক্রিয়া দেখে খুব সহজে মলিকুলারিটি বলে দেওয়া যায় না? জি স্যার। যতগুলো মলিকুল অংশগ্রহণ করতেছে তাদের সমষ্টিটাই হচ্ছে ওই বিক্রিয়ার মলিকুলারিটি। সো মলিকুলারিটি ব্যাপারটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ভ্যালু, কিন্তু যখন আমরা অর্ডারের কথা বলতেছি, অর্ডারটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। আমরা যতক্ষণ পর্যন্ত না এক্সপেরিমেন্ট করব ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না এই বিক্রিয়া আসলে অর্ডার কত। কিন্তু যদি বিক্রিয়া সমতাকরণ করে দেওয়া থাকে, আমরা বিক্রিয়া দেখেই বলে দিতে পারবো এই বিক্রিয়া আসলে মলিকুলারিটি কত। সো যদি এদের মধ্যে পার্থক্য আসে, সমতা না করলে সমতা করলে পাওয়া যাবে না। কে যেন কি বলতেছিলেন? বলতেছি ওই বিক্রিয়াতে মোল সংখ্যা বের করতে হলে অবশ্যই তো সমতা করতে হবে। যদি অবশ্যই যদি সমতাকরণ করে দেওয়া না থাকে তুমি সমষ্টি করবে কিভাবে? সো যেটার মধ্যে তো পার্থক্য পরীক্ষাতে আসে, লেখা যাবে? লিখতে পারবো না 3-4টা পার্থক্য? জি স্যার, ইনশাআল্লাহ লেখা যাবে। হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নেই, করি কিছু না। সো আজকে জাস্ট লাস্ট পেজ, আমাদের লাস্ট অংশটা দেখি। জিরো অর্ডার রিঅ্যাকশন তার মানে কি? কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে অর্ডারটা হবে জিরো? কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে অর্ডার হচ্ছে জিরো? সংজ্ঞাটা কি? ইন এ জিরো অর্ডার রিঅ্যাকশন, রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট of the concentration of the reactions. মানে কি কি দাঁড়াইলো? রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা তুমি যতই বাড়াও, বিক্রিয়ার গতির উপরে তার কোনো প্রভাব নেই, তাই না? তাই তো বলছি নাকি? জি স্যার। খুব সিম্পল একটা জিনিস কল্পনা করো। ধরো তোমার হাতটা হচ্ছে একটা ক্যাটালিস্ট। কি বললাম? তোমার হাত হচ্ছে একটা ক্যাটালিস্ট। সো 1 বস্তা সরিষা তোমার কাছে দেওয়া হইলো, বলা হচ্ছে ওই সরিষার মাঝখানে তুমি হাতটা ঢুকাবা। সো যেই সকল সরিষার দানা তোমার হাতের সাথে লাগবে তারাই কেবল ছোট ছোট বোমের মতো হয়তো ব্লাস্ট হচ্ছে বা রিঅ্যাকশন করতেছে। সো বস্তার সকল সরিষার দানা কি তোমার হাতের সাথে লাগা সম্ভব? না স্যার। না স্যার, সম্ভব না। সো যদি সেখানে 1 বস্তা কেন, যদি পুরো বিল্ডিং ভর্তি সরিষা থাকে, আর যদি বলা হয় তোমার হাতের সাথে যেগুলো লাগবে জাস্ট সেগুলোই বিক্রিয়া করবে, বাকিগুলো বিক্রিয়া করবে না। সো এই টাইপের যে বিক্রিয়াগুলো হয়, এগুলো কোন টাইপের বিক্রিয়া হয়? যেগুলো ক্যাটালিস্টের প্রেজেন্সে বিক্রিয়া হয়। কিছু বিক্রিয়া থাকে না যেগুলো ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়। সো ওই সকল বিক্রিয়া হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন হয়। কারণ ক্যাটালিস্টের সারফেসে যখন রিঅ্যাকশনটা হবে, ক্যাটালিস্ট তো ফিক্সড করা, তাই না? সারফেস, যেমন আমার কিছু এক্সাম্পল দেখো এখানে। অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে কার প্রেজেন্সে? আয়রন। এবং ডাব্লিউ মানে কি? ডাব্লিউ হচ্ছে টাংস্টেন। সো যখন কোনো ক্যাটালিস্টের প্রেজেন্সে অ্যামোনিয়া বিক্রিয়া করে, তো ক্যাটালিস্টের সারফেস এরিয়াটা ফিক্সড করা না হাতের মতো, যে এতটুকু সারফেস এরিয়ার ক্যাটালিস্ট। সো ওই সারফেসে যতটুকু অ্যামোনিয়া লাগবে ততটুকুই বিক্রিয়া করবে। তুমি যদি পুরো চেম্বার ভর্তি অ্যামোনিয়া দিয়ে রাখো, সবগুলো কি বিক্রিয়া করা সম্ভব? বা লাস্টের বিক্রিয়াটা খেয়াল করে দেখো। হাইড্রোজেন ক্লোরিন ইন প্রেজেন্স অফ H⁻, মানে লাইট, ওয়াটার সারফেস মানে পানির সারফেসে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। সো পানির সারফেসটা তো লিমিটেড। আমাদের অ্যাটমসফিয়ারে যেমন এখন যে সময়টা চলতেছে, বিদ্যুৎ চমকায় না? প্রচন্ড প্রচন্ড শব্দ হয়, বাজ পড়ে না? জি স্যার। সো কথা হচ্ছে এই বাজটা কি পরিবেশের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ স্যার। ভালো স্যার। স্যার নেবে দুইটা দিকই আছে।
না না, এটা হচ্ছে মানুষের জন্য খারাপ কিন্তু পরিবেশের জন্য অনেক ভালো। কেন ভালো সেটা বল, তাহলে তুমি বুঝবা যে নেচার আসলে কিভাবে কাজ করে, বা নেচার তার জন্য সবকিছু ঠিক করে রাখছে আগে থেকেই। আচ্ছা, আমার এখানে কলমটা আসছে না কেন? আচ্ছা, ফার্স্ট বিক্রিয়াটা খেয়াল করে দেখো। নেচার প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে না, এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেনও থাকে। সো যখন বাজ পড়ে তখন টেম্পারেচার কত হয়, বা যখন বিজলি চমকায় ওইটার টেম্পারেচার কত? স্যার অনেক বেশি, জানা নাই। মোর দ্যান 800 বা 900 বা 1000 প্লাস, এরকম না? মেবি স্যার। সো এইরকম হাই টেম্পারেচারে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একত্রে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে ইন প্রেজেন্স অফ ওয়াটার। এবং এই অ্যামোনিয়া খুব সহজেই পানির সাথে মিক্সড। তা মিক্স যখন তুমি বৃষ্টিটা হইলো, বৃষ্টিটা তাহলে অ্যামোনিয়া কোথায় পড়লো? মাটিতে। আর নাইট্রোজেন হচ্ছে পুষ্টির প্রধান উপাদান উদ্ভিদের জন্য, অ্যামোনিয়া সার। তো বিদ্যুৎটা যখন চমকায় তখন এই অ্যামোনিয়া তৈরি হয় এবং সেটা পানির সাথে মাটিতে মিশে, সেটা গাছের জন্য সার হিসেবে কাজ করে। সো নেচার তাকে কিভাবে বাঁচায় রাখবে সেটা আগে থেকে ডিসাইড করা। সো আবহাওয়া হচ্ছে তোমার জন্য যেটা খারাপ সেটা নেচারের জন্য ভালো, এই আর কি। সো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমাদের সংজ্ঞাটা কি ছিল? সো জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রার উপরে সে নির্ভর করে না। সো নেক্সট ক্লাসে আমরা এটা প্রমাণটা দেখি, আর তোমাদের কাছে জাস্ট পিডিএফটা পাঠিয়ে দিই, একটু স্টাডি করো, ওনার বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে আমরা ওকে। ওকে, সবাই ভালো থাকো। হ্যাঁ।